সেখানে তুমি একটা দিলা, দেওয়ার পর তুমি টেম্পারেচার রাখলাম, সরি টাইম রাখলাম 3 থেকে 4 মিনিট, টেম্পারেচার রাখলাম 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পিএইচ থাকবে হচ্ছে 6.5 ধরো। আর এখানে তুমি পানি দিচ্ছ তাই না, সাথে এখানে তুমি কি করবা, ওয়েটিং এজেন্ট দিবা। কি দিবা? ওয়েটিং এজেন্ট 1 থেকে 2%, 1 থেকে 2% দিবা। ওয়েটিং এজেন্ট দিবা। ওয়েটিং এজেন্টের কাজ হচ্ছে তোমার যাতে কাপড়টা আরো খুব সহজে ভেজে। নরমালি একটা খুব শুকনো একটা জিনিস পানিতে দিলে একদম সাথে সাথে ভেজে একটু সময় লাগে, তাই না? একদম শুকনো কাপড়কে পানিতে দিলে দেখবে যে বালতি কিছু হয়ে গেলে মানে জোর করে দেবে, ডুবাই এটা সহজে ভিজতে চায় না, একটু কয়েক সেকেন্ড সময় লাগে। তাই এই ওয়েটিং এজেন্টটা কি করে, জাস্ট হচ্ছে ভিজাতে দ্রুত ভিজাইতে সহায়তা করে, কাপড়ের কার্যকারী বাইরে সহায়তা। আচ্ছা, তারপর তুমি দিবা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই যে পিএইচ তোমাকে 4.5 রাখতে হবে না, পিএইচ কত বলছিলাম 4.5 দিলে এর মধ্যে তোমার অ্যাসিটিক অ্যাসিড দিতে হবে, কারণ অ্যাসিড না দিলে পানির পিএইচ কত, পানির পিএইচ 7 না নিউট্রাল না, পিএইচ বুঝো তো? জি স্যার। পানির পিএইচ হচ্ছে 7, তাহলে অ্যাসিডিক কন্ডিশন করতে হলে অ্যাসিডিক কন্ডিশন করতে হলে অ্যাসিড অ্যাড করতে হবে। এটা অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে উইক অ্যাসিড, খুবই দুর্বল খাওয়া যায়। যেমন তোমার হচ্ছে লেবুতে ভিনেগার এগুলো খায় না, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, হ্যাঁ। তো এইরকম দুর্বল অ্যাসিড দিলে হালকা অ্যাসিডিক কন্ডিশন হয়ে যাবে পুরো সলিউশন। আর এরপর তুমি কি করবা, জাস্ট হচ্ছে সরি এখানে একটু ভুল হচ্ছে, 4 মিনিট করতেছে, এটা আওয়ার্স। আচ্ছা, তাহলে তুমি দেখো এনজাইম দিলা অরেঞ্জ এক্সট্রাক্ট, টাইম সেট করলা 3 থেকে 4 ঘন্টা, টেম্পারেচার 55 ডিগ্রি। স্যার ওইখানে মিনিট দাও, 3 থেকে 4 মিনিট। হ্যাঁ, এটা আওয়ার্স। তারপর দেখো তোমার হচ্ছে টাইম এখানে ধরো তুমি 55 মিনিট দিলে, একটা রেঞ্জ দেওয়া আছে 55 ডিগ্রি সেন্টিগ্রেড। আর হচ্ছে তুমি পিএইচ 7.5 ফিক্স করে দিলাম, অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করে, ওয়েটিং এজেন্ট দিলাম আমরা 1 থেকে 2 গ্রাম পার লিটার, আর ট্যাবলেটটা দিয়ে আমরা কি করলাম, প্রসেস করতে থাকি 3-4 ঘন্টার মধ্যে যে সাইজিং ম্যাটেরিয়াল স্টার্স বা আদার্স ছিল সেগুলো আস্তে রিমুভ হয়ে যাবে, ট্যাবলেট থেকে ডিটাচ হয়ে যাবে। আমার কথা বুঝছো? তাহলে প্রথম কথা হচ্ছে প্রিপারেশন অফ ডিসাইজিং মিক্সার। আমরা ডিসাইজিং মিক্সার রেডি করে ফেলবো। এরকম একটা চিত্র দিয়ে এই রেসিপিটা লিখতে পারবো না তোমরা, জাস্ট সিম্পলি এখানে চিন্তা করো, ফ্যাব্রিক অবটেইন ফ্রম দা গ্রেড, ফ্যাব্রিক অবটেইন ফ্রম দা রুম, দেন প্রিপারেশন অফ ডিসাইজিং বাথ মিক্সার। সেখানে একটা বাথ নিব, একটা ভেসেল নিব, ভেসেলের মধ্যে আমরা কি করবো, এনজাইম নেব, এনজাইম 1% নেব অন দা ওয়েট অফ ফ্যাব্রিক। তারপরে এর মধ্যে আমরা কি নেব বলো, ওয়েটিং এজেন্ট নেব, অ্যাসিটিক অ্যাসিড নেব, পিএইচ এর রাখার জন্য টাইম নেব 55-60 ডিগ্রি, আর 3-4 ঘন্টা ঠিক করে শেষ। আচ্ছা, এরপরে প্যাডিং করতে হবে, চিত্রটা প্যাডিং করতে হবে। দেখো সিম্পলি একটু দেখো, প্রথমে যদি আমরা দেখি সেকেন্ড স্টেপে প্যাডিং করতে হবে, প্রিপারেশন করলাম প্যাডিং। ধরো এই যে এই অংশটি এখন প্রিপারেশন করছি, এইখানে কি আছে
এনজাইম আছে, এর টেম্পারেচার আছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড, টাইম আছে 3 থেকে 4 আওয়ার্স। আমরা এখান থেকে প্যাডেড করে আবার সাথে সাথে এখানে টেম্পারেচার রাখতে পারি, ঠিক আছে। জাস্ট এটা আমি মনে না দিলাম, এখানে দিলাম হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিড দেব, আমরা হচ্ছে কোয়েটিক অ্যাসিড দেব, দিয়ে জাস্ট হচ্ছে এই যে ডিসাইজিং সলিউশন আছে সলিউশনের মধ্যে তাদেরকে ডোবাবো, ডোবানোর পরে আমরা কি করবো, এই যে একজোড়া স্কুইজিং রোলার, স্কুইজিং রোলার আছে, স্কুইজিং রোলার, স্কুইজিং স্কুইজিং মানে স্কুইজ করে স্কুইজ করা, চিপানো, চিপানো নিংড়ানো। তাহলে পানিতে ডুবলো, এখানে এগুলো আছে এনজাইম, অ্যাসিটিক অ্যাসিড, কোয়েটিক অ্যাসিড আছে, পানিতে একটু ডুবলো, 3-4 মিনিট ডুবলো, ডোবার পরে সেটা আমরা কি বললাম, একজোড়া রোলার এবং টাইটলি আছে, মাঝখানে তার উঠে যাচ্ছে প্রেসারে, এক্সেস লেখাটা এখানে পড়ে যাচ্ছে। দেন এটাকে আমরা কি বললাম, একটা স্টোরেজ ট্যাঙ্ক, আলাদা একটা স্টোরেজ ট্যাঙ্ক, সেখানে ভাঁজ ভাঁজ আকারে 3-4 ঘন্টা রেখে দিলাম। তখন ওই এনজাইমগুলো কি করবে, স্ট্রেস বলে খাইতে শুরু করবে, ব্রেক করতে শুরু করবে, স্ট্রেসের স্ট্রাকচারগুলো সাইজিং ম্যাটারগুলো ভাঙতে শুরু করবে। দেন সেটাকে আমরা নিয়ে যাবো একজোড়া গাইড রোলারের সাহায্যে, একটা গাইড রোলারের সাহায্যে, গাইড রোলার সেখান থেকে নিয়ে ওয়াশিং ট্যাঙ্ক, এখানে কি আছে, ওয়াটার আছে, পানি আছে, পানির মধ্যে জাস্ট ওয়াশ করবো, রিনজিং করার পরে দেন আবার এটাকে স্কুইজ করবো, স্কুইজিং করার পরে এটাকে আমরা পরবর্তীতে মেশিনে দেওয়ার জন্য স্টোর করব। বুঝতে পারছো? শেষ জায়গা? জি স্যার। There was a problem in resizing. It's the last problem. রিসাইজিং এর দিকে ধরনের প্রবলেম হয়, যে সাইজিং ফ্যাব্রিকটা তুমি রিসাইজিং করবা সেটা যদি ওভার ড্রাই থাকে, খুব বেশি পরিমাণ শুকনো থাকে, সাইজিং ম্যাটেরিয়ালগুলো খুব বেশি শুকনো হলে সেটা ভিজানো এবং রিমুভ করতে বেশি সময় বেশি প্রয়োজন হয়। আবার হচ্ছে হাই কোয়ান্টিটি অফ ফ্যাটস উইথ পোর ইমালশন প্রপার্টিস, আচ্ছা হায়ার কোয়ান্টিটি অফ প্রিজারভেটিভ, বিভিন্ন ধরনের আছে তোমার সাইজিং ম্যাটেরিয়াল আছে যেটা হচ্ছে সহজে পানিতে প্রবাহিত হয় না। ফর দ্য সাইজ হাইড্রোলাইজেশন হাই অ্যামাউন্ট অফ কপার ডিসচার্জ, সাইজ যখন হাইড্রোলাইজ করবা করবা তখন খুব বেশি পরিমাণে যদি কপার ডিসচার্জ হয় সেটা একটা প্রবলেম। আর লিকার রেশিও একটা ইস্যু আছে, স্কুইলিং টাইম যদি খুব কম রাখে, এই যে 3-4 ঘন্টা বললাম না একটা জায়গায় স্টোর করে রাখা, আর পানিতে যদি ঠিক মতো না ভেজে তাহলে সাইজিং ম্যাটেরিয়াল রিমুভ হতে মানে ইভেন্টলি রিমুভ হয় না, কোথাও রিমুভ হয় কোথাও হয় না, আনইভেন্টলি। দ্য ওয়াশ পাওয়ার ইজ টু স্মল ফর রিমুভিং দ্য হাইড্রোলাইজেশন, এইগুলো যে স্টোর করে রাখার পর ওয়াশিং একটা ট্যাঙ্ক ছিল না, সেখানে যদি খুব থরলি ওয়াশ না করে তাহলে সাইজিং ম্যাটেরিয়াল রিমুভ হবে না, লেগেই থাকে, আর সেখানে রিমুভিংটাও ভালোভাবে করতে হবে। এগুলো হচ্ছে
স্টোরি বসলাম 3:30 আবার ক্লাস শুরু। স্যার নতুন চ্যাপ্টারটা হচ্ছে স্কাওয়ারিং। স্কাওয়ারিং মানে কি নাম শুনছো? জি স্যার ওয়াটার বাংলা অর্থ জানি না Scouring is another type of word processing process by which we can remove the natural where wax, fat and darts from the natural fibers. Synthetic fibers are the where wax থাকে না, কালার where wax কালার থাকে। তাহলে scouring is a one kind of word processing. Chemical, we can use chemical to remove the heat. remove the desaturated Descending particulates. Descending সাইজিং মেটাল করা হয়। ঠিক আছে? তোমার হচ্ছে স্কারিং এ কি করা হয়? তেল চর্বি মোম ধুলাবালি করা হয়। বাংলা কথা বললে scouring is one kind of chemical processing process by which we can remove the dust we can remove the dust oil, wax, fat, darts from the natural fiber. Synthetic fiber মাটি কাটা হয়, ধুলাবালি ধরে সেখানে না, আবার তেল চর্বি সেখানে থাকে না, থাকে। কিন্তু তুমি যদি ন্যাচারাল ফাইবার বড় বড় ঝোল এগুলো কথা চিন্তা করো, এগুলো কোথায় পাবে? ন্যাচারাল হ্যাঁ, এই যে গাছে ন্যাচারাল ফাইবার বড় বড় ঝোল, ফ্লাক্স, হ্যান্ড, সিসাল, কয়ার, ব্যানানা এগুলো হচ্ছে ওপেন প্লেসে, সেখানে প্রচুর ধুলাবালি থাকে। এবং ন্যাচারালি এর কেমিক্যাল কম্পোজিশন যদি দেখে এগুলো দেখবে যে প্রচুর পরিমাণে তোমার ওয়েল থাকে, ফ্যাট থাকে। ধরো ওয়াক্স থাকে, এক টুকরা ব্লেড থাকে, তোমাদের এই আশেপাশে ল্যাবে আসছে, চারটে আছে, আমরা যখন ল্যাব করে দেখাই, নেক্সট ক্লাসে একটু মনে করা দিলে আমরা ল্যাবের সেগুলো নিয়ে কথা বলবো, আমরা ওই ম্যানুয়ালটা দিয়ে দেবো, তোমরা ল্যাব লেখা শুরু করবে। একদম তার থেকে সুতি কাপড়, কটন ফ্যাব্রিকের কাপড়, ওভেন ফ্যাব্রিক কেটে নেবে। কেটে নেওয়ার পরে যদি তুমি এখানে এক ড্রপ পানি দাও, তাহলে এটা ফ্যাব্রিক। এখানে যদি এক ড্রপ পানি দাও, পানিটা ওই ড্রপ আকারে থাকে, ড্রপ আকারে থাকে। তুমি এরকম করবা, এরকম মানে তুমি নর্মালি হচ্ছে গ্লাসের উপর একটা পানি দিলে যেমন থাকে, তোমরা হচ্ছে কচু পাতার উপরে পানি দিলে যেমন থাকে, একটা ড্রপ drop হয়ে যাবে। বরাবর করে তুমি ওভেন একদম ড্রেন হবে, যেটা তার থেকে পাচ্ছ অথবা নিটিং মেশিন থেকে যে নিট সোয়েটারের যে অথবা টি শার্ট যেটা পাচ্ছ, তুমি জাস্ট নিয়ে এসে যদি এভাবে রেখে একবার পানি দাও, কোনো কেমিক্যাল প্রসেস করো না। ঠিক আছে? ডিসাইডিং কথা যদি শিখতে থাকো, তোমার এর আগের সেক্টর পদ্ধতি ডিসাইডিং কথা যদি শিখতে হবে, তাহলে তোমার কি থাকে, এরকম ড্রপলেট থাকে, পানি শোষণ করে। এক ফোঁটা পানি দিলে কাপড়টা তো ভিজতে হবে, পানি আর শোষণ করে, তাই না? কাপড় পানি শোষণ করে না, সুতি কাপড় কটন ফ্যাব্রিক করে না। কিন্তু যদি তুমি কোনো কেমিক্যাল প্রসেস না করো, এইভাবে রাখো এবং তারপরে একটা ড্রপ পানি দাও, দেখবে যে without chemical process এটা drop হয়ে থাকে ড্রপ হয়ে থাকে। তোমার হচ্ছে কারণ soak করে এটা স্মোক করে, কুসুম পাতার পানি দিলে যাবে না, গ্লাসের উপর পানি দিলে যাবে না। তাহলে এটার কারণটা কি? সাধারণত কটনটা শোষণ করে নেওয়ার কথা, তুলা পানি শোষণ করে না, কটনের মধ্যে করে না। কেন করে না? কারণ এর ভিতরে কি আছে? ওয়েল আছে, ফ্যাট আছে, তারপর হচ্ছে তোমার কি আছে? ওয়াক্স আছে। ধরো তুমি একটা কাপড়ের একটা জায়গায় ইচ্ছা মতো ওয়াক্স ঘষে দিবে, একদম পুরোটা ঘষে দিবে, দিয়ে পানি দিয়ে পানি শোষণ করবে, শোষণ করবে না আবার যদি তেল একটা সারফেসে খুব স্মুথলি দাও, হ্যাঁ, অথবা তোমার হাতেই আছে বাসায় যা দেখবে, এখানে তেল
ঘষার পরে একটু পানি দিবা, পানিটা কি ড্রপলেট আকারে থাকবে না? পানিতে একদম নর্মাল স্কিনে এভাবে দিলে একদম পানিটা ছড়া স্কিনে সব জায়গায় কিছুক্ষণ পর স্কিন অ্যাবজর্ব করে নেবে। কিন্তু যখন এই তেল দেবে দেখবে যে ড্রপলেট আকারে থাকতেছে, এটা অ্যাবজর্ব করছে, শোষণ করছে। তার মানে এই ওয়েল ফ্যাট ওয়াক্স এইগুলো জেনেটিক্যালি ন্যাচারালি ফাইবার, ন্যাচারাল ফাইবার। তাহলে যদি পানি শোষণ না করে, তাহলে যত ধরনের ওয়েল প্রসেসিং আছে আমরা ডেফিনেশন করছিলাম যে পানির সহযোগে অ্যাকোয়াস মিডিয়ামে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং রং রসায়ন অ্যাপ্লাই করে কাপড়কে রং করা, প্রিন্টিং করা, মানে ডাইং করা, প্রিন্টিং করা অথবা আদার্স কেমিক্যাল প্রসেস করা, সেটা কিসের মাধ্যমে? পানির সহযোগে, তাই না? এখন ওয়াটার মলিকুল যদি ফ্যাব্রিকের মধ্যে না ঢুকে, ফাইবারের মধ্যে না ঢুকে, তাহলে কেমিক্যাল ঢুকবে, ডাইস মলিকুল ঢুকবে, তাহলে নেক্সট কোনো প্রসেসই আমরা করতে পারতেছি না ঠিক মতো। এই জন্য আমাদের এই যে ন্যাচারাল ফাইবারের মধ্যে ন্যাচারালি যে এক্সিস্ট করে তেল, চর্বি, মোম আর ধুলাবালিতে বাতাস থেকে আসতেছে, তো এইগুলো যদি আমরা রিমুভ না করি অ্যাকচুয়ালি আমি আর কোনো প্রসেসে যেতে পারতেছি না। ওটাকে বুঝতে পারছো? সেম প্রবলেমের জন্য আমাদের কি করতে হচ্ছে স্কারিং প্রসেসটা অ্যাপ্লাই করতে হচ্ছে। কারণ ওভেন ফ্যাব্রিকের ক্ষেত্রে আমরা ডিজাইনিং করি, ডিজাইনিং করে হচ্ছে এই যে ফ্যাব্রিকের সারফেস থেকে স্টার্স অথবা মার তুলে দিই, কিন্তু ফাইবারের ভিতরে যে তেল চর্বি মোম আছে সেগুলো কেমন তুলব? একটা ছোট্ট কটন ফাইবার, একটু ভালো করে বুঝুন, ছোট্ট কটন ফাইবার। এটা কি ফাইবার? কটন ফাইবার। এটাকে যদি আমরা বড় করে মাইক্রোস্কোপে দেখি, এত বড় দেখবো না? জি স্যার। দেখা যাবে না? এর মধ্যে বিভিন্ন স্ট্রাকচার আছে, মলিকুলার অ্যাটম, মলিকুলার ওরিয়েন্টেশন আছে। আচ্ছা, এখন এর মধ্যে যদি এই তেল চর্বি মোম থাকে, তোমার এই সারফেস দিয়ে যদি থাকে, ফাইবারের কথা চিন্তা করতেছে, ফ্যাব্রিক না, বড় ফ্যাব্রিক কিছু না, ফাইবারের গায়ে যদি এগুলো লেগে থাকে, তাহলে এর মধ্যে কি ডাইস মলিকুল ঢুকবে, কেমিক্যাল ঢুকবে? না। ওয়াটারে তো ঢুকবে। ওয়াটার মলিকুলের সাথে যে ডাইস কেমিক্যাল দ্রবীভূত হয়ে অ্যালুমিনিয়াম ওয়াটার মলিকুল ক্যান পেনিট্রেট ইনটু দ্য ফাইবার। ওয়াটার মলিকুলের সাথেই তো সে ডাই মলিকুলগুলো যাচ্ছে। তো ওয়াটার মলিকুল যদি না ঢুকতে পারে, ডাই মলিকুলের সাইজ বড় যাবে না। তাহলে এই কাজগুলো, এই প্রবলেমটা রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে? তেল চর্বি মোম দূর করতে হবে। আর এই দূর করার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি? স্কারিং। তাহলে আসলে আমরা একটু বইয়ের ভাষায় যাই। Scouring is the process by which all the natural and adventitious impurities such as oil, wax and fats are removed to produce hydrophilic and clean textile materials. Hydrophilic, তোমরা দুইটা টার্ম তো শুনছো মনে হয়, একটা হচ্ছে হাইড্রোফিলিক আর একটা হচ্ছে হাইড্রো। আমরা যখন ডিটারজেন্ট চ্যাপ্টার পড়েছিলাম মনে আছে? হাইড্রোফোবিক, একটা হচ্ছে পানি বিগ্রাহী, পানি গ্রাহী, আরেকটা আছে পানি বিগ্রাহী। জিনিসটা একটু দেখো, হাইড্রোফোবিক পানি বিগ্রাহী, পানিতে মেশে না। এই যে তেল চর্বি মোম থাকলে কি পানি দিলে পানি শোষণ করতেছে না, পানির অ্যাবজর্বেন্সি কম, পানির প্রতি টেন্ডেন্সি কম, ম্যাগনেটি কম। যখন হচ্ছে তোমার এই তেল চর্বি মোম সরাই দিলে পানি খুব সহজে শোষণ করবে, পানিতে খুব সহজে ভিজবে, তার মানে কি? হাইড্রোফিল, ফিলিং, ফিল তো বোঝাবো তাই না? ফিল করা। আচ্ছা, এরপর আসো, যদি আমরা বইয়ের ভাষায় বলি, স্কাউরিং ইজ দ্য প্রসেস বাই হুইচ all the natural and adventitious materials can be removed. Materials like as oil, wax and fats, darts, removed from the textile materials to increase the hydrophilic properties of textile material. বুঝতে পারছো? এটা গেল আমাদের ডেফিনিশন বলতে পারো। ডেফিনিশনের বাংলা কি? সংজ্ঞা। এরপর যদি বলো
স্টাডির অবজেক্টিভস বলে তো একটা কি হতে পারে উদ্দেশ্য কি স্টাডি কেন করা এতক্ষণ আলোচনা থেকে কি সেটাতে কেমিক্যাল মিক্স করে মিক্স হতে মানে এই স্টাডিটা কেন করো কি উদ্দেশ্য করো এতক্ষণের আলোচনা থেকে তো তোমাদের এটা বোঝা উচিত মানে স্টোরিটা করি যাতে আমাদের সাইজিং মেটেরিয়াল গুলো যাতে অ্যাড আবার সাইজ বলো কেন সাইজিং কি স্কোয়ার করতেছে মানে মানে কেমিক্যাল যাতে মিলে আর কি আমরা স্টাডি কেন করো স্টাডি কেন করো স্যার ন্যাচারাল ফাইবার সে মিলে ন্যাচারাল ফাইবারে তেল তেল চর্বি মোম থাকে যে কারণে পানি টেক্সটাইল ফ্যাব্রিকটা ন্যাচারাল ফ্যাব্রিকগুলো ফাইবারগুলো হাইড্রোফোবিক নেচার সেটাকে হাইড্রোফিলিক করার জন্য আমাদের তেল চর্বি কন্ট্রোল করতে হয় এই দূর করার প্রক্রিয়াটাকে বলতেছে স্কাওয়ারিং তাই এটাই তো উদ্দেশ্য মেইন উদ্দেশ্য এর বাইরে তার উদ্দেশ্য নেই কি উদ্দেশ্য করা হয় তেল চর্বি মোম দূর করার জন্য আর এই তেল চর্বি মোম দূর হলে তুমি কেমিক্যাল নেবে পানি কেমিক্যাল ডাই সবই ওখানে শোষণ করতে পারবে অ্যাবজর্বেন্সি বাড়বে তাহলে প্রথম উদ্দেশ্যটা কি টু ইনক্রিজ প্রথম উদ্দেশ্যটা হচ্ছে স্কারিং এর প্রথম উদ্দেশ্য হচ্ছে টু রিমুভ দ্য ওয়েল ওয়াক্স hairs and darts from the key natural fiber তাই না natural fibers এটা তো প্রথম উদ্দেশ্য আগে দূর করে নিতে হবে আচ্ছা যখন দূর হয় তখন কি পানি সহজে একদম হচ্ছে আমরা শোষণ করতে পারে না টু ইনক্রিজ দ্য অ্যাবজর্বেন্স তাই না পানি শোষণ করতে পারতেছে আচ্ছা শোষণ ইনক্রিজ দ্য অ্যাবজর্বেন্স মানে এটা অ্যাবজর্বেন্স না বলে আমরা একটু ইনক্রিজ দ্য হাইড্রোফিলিক প্রপার্টিজ বুঝতে না আচ্ছা এরপর আসুন টু প্রোডিউস এ ক্লিন ম্যাটেরিয়াল বাই অ্যাডিং পাশাপাশি কি এই প্রসেসের সময় তেল চর্বি দূর করার সময় আমরা তো অ্যালকালি ইউজ করব পাশাপাশি কি হয় আমরা ডিটারজেন্টও ইউজ করতে পারি ডিটারজেন্ট জেট ইউজ করে আমরা ক্লিন করতে পারি তারপরে ধুলাবালি আছে ধুলাবালিকে আর তোমার নরমালি স্টার্ট করা হয় থেকে অ্যালকালি সোডিয়াম ওই প্রথমে লেখছিলাম মনে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড caustic soda chemical name হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আচ্ছা এটা আমরা ইউজ করি পাশাপাশি এটা তো যখনই অ্যালকালি এই যে সাবান তৈরির বিক্রিয়া মনে আছে ওয়েল প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কি হয় সোপ হয় না মনে আছে সোপ হয় না সাবান হয় না তাহলে এই ফাইবারের মধ্যে যে তেল আছে ফ্যাট আছে এগুলো যখনই হচ্ছে তুমি একটা পাত্র নিবা পাত্র নিয়ে তুমি কি করবে কাপড়টা দিবা দেওয়ার পরে সেখানে তুমি যদি অ্যালকালি দাও তাহলে এই ফাইবারের মধ্যে ওয়েল আছে না ওয়েল প্লাস ফ্যাট প্লাস অ্যালকালি এই তিনটা মিলে সাবান হচ্ছে না তো এর ভিতরেই সোপ প্রোডিউস হচ্ছে সে সোপ কি করে ক্লিন করে ডাস্ট এগুলো রিমুভ করে না ক্লিন করে না আর এরপরে যদি তুমি কিছুটা ডিটারজেন্ট দাও তাহলে তো আপনি রেডি হবে এগুলো রিমুভ হয়ে যাবে তাহলে অবজেক্টিভস গুলো যদি আমরা দেখি প্রথমে হচ্ছে আমরা তেল চর্বি মোম অঙ্ক করব দূর করব পাশাপাশি হচ্ছে একটা হাইড্রোফিলিক প্রপার্টিজ গেইন করাবো তবে অ্যাবজর্বেন্স করাবো এরপর হচ্ছে তোমার ডিটারজেন্ট ইউজ করে ক্লিন করবো আর ফাইনালি হচ্ছে নেক্সট প্রসেস এর ডাই মিলিসিং আছে ডাইং আছে প্রিন্টিং আছে সেগুলো আপনার করতে রেডি করব আচ্ছা এটা কোন স্যার লেখা দেন স্যার শেষ করে দাও বাসাতে কি করব সে ঘুমাবে ঠিক আছে কত বলছি স্যার অফ করে দিব স্যার না 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 টপিক শেষ করব স্যার
এটার ক্ষেত্রে কি কি হয় প্রথমটা আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে স্যাপনিফিকেশন। স্যাপনিফিকেশন ওই যে সোপ প্রিপারেশন মনে আছে? এটা আগে আমি বললাম না যে ওয়েল আর ব্যাগ আছে না যেটা ফাইবার মধ্যে সেটা কাস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোপ প্রডিউস করে আর সেই সোপটা হচ্ছে তোমার প্লেনিংয়েও কাজ করে। প্রথম যে কনভার্সনটা হয় এটাকে চেঞ্জ হয়ে থাকে মানে এই কটন ফ্যাব্রিকগুলো অথবা ন্যাচারাল ফ্যাব্রিকগুলো যখন হচ্ছে স্কাউরিং বা বাতি নেওয়া হয় অ্যালকালে দেওয়া হয় তখন কি ধরনের চেঞ্জ হয় বিশেষ করে যদি কটন ফ্যাব্রিক আমরা কনসিডার করি চেঞ্জ হয়। প্রথম চেঞ্জটা হয় যে সার্টিফিকেশন সেটা হচ্ছে ওই ন্যাচারালি জেনেটিক্যালি যে ওয়েল ফ্যাট ফাইবার মধ্যে আছে সেগুলো অ্যালকালের সাথে বিক্রিয়া করে সার তৈরি করতেছে। সেকেন্ডটা হচ্ছে pectins এবং pectoses are converted into soluble salt of lactic acid. এই কটনের মধ্যে পেকটিনও থাকে, pectoses থাকে, সেগুলো হচ্ছে soluble salt হিসেবে জাস্ট এই কাপড়ের মধ্যে যে পেকটিন আর পেকটোস থাকে সেগুলো হচ্ছে জাস্ট এখান থেকে পানিতে মিশে যায় soluble salt থাকে মানে দ্রবণীয় লবণ থাকে। আর proteins are degraded to simple soluble amino acid and ammonia. Pectin protein যেগুলো থাকে প্রোটিন আইটেম যেগুলো থাকে ন্যাচারালি তো অনেক কিছু থাকে। যদি আমরা কটন ফাইবার কনসিডার করি কটনের কম্পোজিশন কনসিডার করি কেমিক্যাল কম্পোজিশন তাহলে সেলুলোজ থাকে তোমার হচ্ছে ঠিক করেছি সেলুলোজ কত থাকে 94 থেকে 95%। বাকি 6 থেকে 5% থাকে হচ্ছে প্রোটিন থাকে, পেকটিন থাকে, ওয়েল থাকে, ওয়াক্স থাকে, তোমার হচ্ছে ফ্যাট থাকে, তারপরে হচ্ছে তোমার ওই ন্যাচারাল কালার। এটা যদি আমরা দেখি যে একটা কটন ফাইবারের কেমিক্যাল কম্পোজিশন 94% মানে 5-6% মতো মিশে থাকে মানে 100 গ্রাম ফাইবার যদি আমরা কটন ফাইবার কনসিডার করি তার মধ্যে 94% সেলুলোজ থাকে বাকি সবই থাকে হচ্ছে এই ধরনের যেগুলো আমাদের রিমুভ করতে হয়। তাহলে প্রথম যে তোমার ওয়েল এবং ফ্যাট এই দুটো জিনিস আমরা সাপ্লিমেন্টেশনের মাধ্যমে তৈরি করে দিচ্ছি আর প্রোটিন এবং ফ্যাক্টরস এটা কি করতেছে সেলুলোজ সল্টে কনভার্ট করে দিচ্ছে। আর বাদ থাকলে কি ওয়াক্সটা কি হচ্ছে হাই টেম্পারেচার এই স্টার্টটা করা হয়ে থাকে তোমার হচ্ছে 95 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড। তা হাই টেম্পারেচারে এটা ডিসলভ হয়ে যায় পানিতে। হাই টেম্পারেচার ডিসলভ ইনটু ওয়াটার এটা হচ্ছে তোমার কি ওয়াক্স। তুমি যদি মোমকে যদি তাপ দাও বলে লিকুইড হয়ে যায় না তাই না? তো সেগুলো হচ্ছে পানির সাথে মিশে যাবে লিকুইডের সাথে। আচ্ছা তাহলে আমরা প্রোটিন রিমুভ করলাম, পেকটিন রিমুভ করলাম, ওয়েল রিমুভ করলাম, ওয়াক্স রিমুভ করলাম, ফ্যাট রিমুভ করলাম, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে রিমুভ হচ্ছে এই চেঞ্জগুলো নরমালি স্টোরেজ সময় কটন ফাইবার হচ্ছে। আর তোমরা একটা কাজ করলে একটু আগে তোমরা লাস্ট তিনটা ক্লাসে ডিসাইডিং করলে না কিছু ধরনের ডিসাইডিং ম্যাটেরিয়াল যদি থেকেও যায় 100% তো রিমুভ করা পসিবল না। যদি থেকেও যায় সেটা তুমি কি করতে পারতেছো ওই যে অ্যালকালি ডিসাইডিং করছিলাম মনে আছে কস্টিক সোডা দিয়ে তো সেম একটা ডিসাইডিং প্রসেস এখানে আবার এই অ্যালকালি হচ্ছে সাইজিং ম্যাটেরিয়ালগুলো আমাদের এখানে 100% রিমুভ হয়ে গেছে। যদি 0.5 থেকে 1% রেসিডিউ অ্যামাউন্ট অফ স্টার্চ এবং সাইজিং ম্যাটেরিয়াল থেকে থাকে সেটা আমরা এখানে রিমুভ করে দিতে পারছি। তাহলে এই চেঞ্জগুলো নরমালি এই চারটা চেঞ্জ কটন ফ্যাব্রিক যখন ডিসকাউন্ট করতে যান এর ভিতরে আমরা একটা কনসেপ্ট দেখি কথা ক্লিয়ার। কারণ কটন বলতেছি কটন ফ্যাব্রিকের ক্ষেত্রে কটনের কেমিক্যাল কম্পোজিশন আমরা দেখলাম এই জিনিসগুলো থাকে। সেলুলোজ তো মেইন ফাইবার স্ট্রাকচার এর বাইরে যেগুলো আছে অপরগুলো কনসিডার করে আমরা এগুলো রিমুভ করব। শুধু একটা জিনিস
স্যার ফেলার করতে, সেটা হচ্ছে ফিনিশিং প্রসেস। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা পরিষ্কার নিয়ে আরো স্যার কালকে তো